এই গল্পটি সম্পূর্ণরূপে কল্পনাপ্রসূত। এর সাথে কোনো বাস্তব ব্যক্তি, ঘটনা বা স্থানের মিলিয়ে দেওয়া ঠিক নয়। কোনো চরিত্র বা ঘটনার সাথে বাস্তব জীবনের কোনো মিল থাকলে তা সম্পূর্ণরূপে কাকতালীয়। এই গল্পের উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন। নমস্কার বন্ধুরা, আমি রূপম আর আপনারা শুনছেন রূপম স্টোরি লাইন্স। আজ আমাদের বিশেষ নিবেদন হেদ্রবনের শেষ রাত। বন্ধুরা, গল্প শুরু করার আগে একটি বিশেষ অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরের এরকম আরও নতুন নতুন গল্প শুনতে পারেন। গল্পটা শুরু হচ্ছে, শুনতে থাকুন। বর্ধমান জেলার এক ছোট্ট গ্রাম হেদ্রবন। চারদিকে ঘন শাল পিয়ালের জঙ্গল, মাঝখানে সরু কাঁচা রাস্তা, আর রাস্তার শেষ প্রান্তে এক পুরনো জমিদার বাড়ি। গ্রামের মানুষ সূর্য ডোবার পর সেই রাস্তা এড়িয়ে চলত, কারণ তারা বিশ্বাস করত রাত নামলে ওই বাড়ির ভাঙা বারান্দায় কেউ দাঁড়িয়ে থাকে। কে দাঁড়িয়ে থাকে তা কেউ জানত না, শুধু জানত যে একবার তাকে দেখে সে আর আগের মতো থাকে না। এক শরতের শেষ দিক, আকাশে হালকা কুয়াশা। কলকাতা থেকে সাংবাদিক অর্ণব সেন হেদ্রবনে এল। তার উদ্দেশ্য ছিল গ্রামের অদ্ভুত গুজব নিয়ে প্রতিবেদন লেখা। সঙ্গে ছিল ক্যামেরাম্যান শুভ আর সাউন্ড রেকর্ডিস্ট তৃষা। বাস থেকে নামতেই চায়ের দোকানের বুড়ো মালিক তাদের দিকে কেমন অদ্ভুতভাবে তাকাল। আপনারা কোথায় যাবেন বাবু? অর্ণব হেসে বলল, জমিদার বাড়িটা দেখতে এসেছি। বুড়োর মুখ মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। সন্ধ্যার আগে ফিরে আসবেন। কেন? বুড়ো কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ওই বাড়িতে রাত কাটানো মানুষ আর মানুষ থাকে না। তৃষা মুচকি হেসে শুভর দিকে তাকাল। গ্রামের লোকেদের গল্প, কিন্তু বুড়ো হাসল না। সে শুধু বলল, আজ পূর্ণিমা, আজকের রাতটা আলাদা। দুই জমিদার বাড়িটা যেন সময়ের বাইরে দাঁড়িয়েছিল। ভাঙা ফটক, শ্যাওলা ধরা দেয়াল, অদ্ভুত নিস্তব্ধতা। ভেতরে ঢুকতেই শুভ ক্যামেরা অন করল। ওয়াও, একদম হরর সিনেমার সেট। তৃষা চারদিকে মাইক তাক করছিল। হঠাৎ সে বলল, শুনতে পাচ্ছ? কি? কেউ যেন ফিসফিস করছে। সবাই থেমে গেল, কিন্তু চারদিকে শুধু বাতাসের শব্দ। অর্ণব বলল, মনের ভুল। তারা বাড়ির ভেতরে ঢুকল। বড় উঠোনের মাঝখানে শুকনো কুয়ো, তার পাশে একটা পুরনো অশ্বত্থ গাছ। গাছের ডালে অসংখ্য লাল কাপড় বাঁধা। তৃষা ফিসফিস করে বলল, এগুলো কেন? হঠাৎ পিছন থেকে কর্কশ গলা শোনা গেল, ওগুলো বাঁধা হয় আত্মাকে আটকে রাখার জন্য। তারা ঘুরে দেখল, সাদা ধুতি পরা এক বৃদ্ধ দাঁড়িয়ে। লোকটার চোখ দুটো অস্বাভাবিক ফ্যাকাশে। আমি এই বাড়ির দেখাশোনা করি, নাম হরিনাথ। অর্ণব বলল, আমরা এখানে রাতটা কাটাতে চাই। হরিনাথ ধীরে মাথা নাড়ল, থাকতে পারেন, কিন্তু রাত 12টার পর দরজা খুলবেন না। যদি কেউ ডাক দেয়, বৃদ্ধের গলায় কাঁপন, বিশেষ করে যদি পরিচিত কারও গলা শোনেন। তবুও না। 3 সন্ধ্যা নামতেই বাড়িটা বদলে যেতে শুরু করল। চারদিকের জঙ্গল থেকে অদ্ভুত শব্দ আসছিল, যেন কেউ শুকনো পাতার উপর হাঁটছে। তারা একটা পুরনো ঘরে ক্যাম্প করল। শুভ ক্যামেরা বসিয়ে বলল, আজ যদি সত্যিই ভূত পাই তাহলে ভিডিও ভাইরাল হয়ে যাবে। তৃষা বিরক্ত হয়ে বলল, এসব নিয়ে মজা করিস না। অর্ণব তখন পুরনো ডায়েরি ঘাঁটছিল। ঘরের আলমারিতে ধুলোয় ঢাকা একটা খাতা পেয়েছিল সে। পাতাগুলো হলুদ হয়ে গেছে। প্রথম পাতায় লেখা, যদি কেউ এই ডায়েরি পড়ে তবে জেনে রেখো, ও এখনও এখানে আছে। অর্ণবের বুকের ভেতর কেমন ঠান্ডা হয়ে গেল। সে পড়তে শুরু করল। 4 ডায়েরির লেখক ছিলেন জমিদার রুদ্রনারায়ণ, প্রায় 100 বছর আগের লেখা। তিনি লিখেছিলেন, আমার মেয়ে নন্দিতা জন্মের পর থেকেই অদ্ভুত ছিল। সে এমন মানুষের সঙ্গে কথা বলত যাদের আমরা দেখতে পেতাম না। রাতে ছাদের উপর দাঁড়িয়ে কারো নাম ধরে ডাকত। একদিন সে বলল, জঙ্গলে একজন মহিলা থাকে, তার চোখ নেই। আমরা ওর কথা বিশ্বাস করিনি, ভুল করেছিলাম। অর্ণব গিলল। তৃষা জিজ্ঞেস করল, তারপর? অর্ণব পড়তে লাগল। পূর্ণিমার রাতে গ্রামের কয়েকজন মানুষ নিখোঁজ হয়। তারপর তাদের মৃতদেহ পাওয়া যায় কুয়োর পাশে, চোখ দুটো উপরে নেওয়া। নন্দিতা বলেছিল ওরা তাকে দেখতে চেয়েছিল। শুভ হেসে বলল, পুরো সিনেমা। ঠিক তখনই ক্যামেরার স্ক্রিন ঝিকমিক করে উঠল। 1 সেকেন্ডের জন্য সেখানে একটা মুখ দেখা গেল, ফ্যাকাশে, চোখহীন। তারপর আবার সব স্বাভাবিক। শুভর হাসি মিলিয়ে গেল। 5 রাত বাড়তে লাগল। ঘড়িতে 11:30। হরিনাথ এসে দরজায় দাঁড়াল। 12টা বাজলে যা শুনুন, দরজা খুলবেন না। অর্ণব বলল, আপনি কি কিছু জানেন? বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর ধীরে বলল, নন্দিতা মারা যায়নি। মানে?
ওকে কুয়োর মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। তৃষা কেঁপে উঠল। কে ফেলেছিল? গ্রামের মানুষ, তারা ভাবত ও অপয়া। তারপর হরিনাথের চোখে আতঙ্ক। সেই রাত থেকে প্রতি পূর্ণিমায় ও ফিরে আসে। 6:12 বাজতেই বাড়ির ভেতর অদ্ভুত শব্দ শুরু হলো। ঠক ঠক ঠক, যেন কেউ কাঠের মেঝেতে খালি পায়ে হাঁটছে। তৃষা ফিসফিস করে বলল, ওপরে কেউ আছে। শুভ কাঁপা গলায় বলল, অসম্ভব। তারপর দরজায় টোকা পড়ল। টক টক টক, একটা মেয়ের গলা শোনা গেল। অর্ণব। দরজা খোলো। অর্ণবের শরীর ঠান্ডা হয়ে গেল। ওটা তার মায়ের গলা। কিন্তু তার মা তো কলকাতায়। আবার গলা এল। বাবা, দরজা খোলো। তৃষা কেঁদে উঠল। আমার মায়ের গলাও শুনছি। শুভ দরজার দিকে এগোতে লাগল। অর্ণব চিৎকার করল, না। কিন্তু শুভ যেন সম্মোহিত হয়ে গেছে। সে ধীরে দরজার কপাট খুলল। আর তারপর সব শব্দ থেমে গেল। দরজার বাইরে কেউ ছিল না, শুধু অন্ধকার করিডোর। শুভ হাঁপাতে হাঁপাতে বলল, কেউ নেই। হঠাৎ করিডোরের শেষ প্রান্তে একটা সাদা অবয়ব দেখা গেল। লম্বা চুল, ফ্যাকাশে মুখ, চোখের জায়গায় শুধু কালো গর্ত। তৃষা চিৎকার করে উঠল। অবয়বটা ধীরে মাথা কাত করল। তারপর এক মুহূর্তে অদৃশ্য। শুভ হঠাৎ কাঁপতে শুরু করল। তার চোখ দুটো লাল হয়ে উঠছে। সে ফিসফিস করে বলল, ও আমাকে ডাকছে। অর্ণব তাকে ধরে বলল, নিজেকে সামলাও। কিন্তু শুভ হঠাৎ ভয়ঙ্কর শক্তিতে তাকে ধাক্কা দিল। তারপর দৌড়ে বেরিয়ে গেল করিডোরে। অর্ণব আর তৃষা পিছনে ছুটল। করিডোরের শেষে শুকনো কুয়োর পাশে শুভ দাঁড়িয়ে। সে কুয়োর ভেতরে তাকিয়ে আছে। আর কুয়োর ভেতর থেকে একটা মেয়ের হাসি ভেসে আসছে। খিলখিল খিলখিল, শুভ বলল, ও নিচে একা আছে। তারপর সে কুয়োর ভেতরে ঝাঁপ দিল। তৃষা চিৎকার করে উঠল। অর্ণব দৌড়ে গিয়ে নিচে তাকাল। অন্ধকার, শুধু জলের শব্দ। তারপর ধীরে ধীরে কুয়োর গভীর থেকে শুভর গলা ভেসে এল, অর্ণব, নিচে এসো। হরিনাথ কোথা থেকে যেন এসে অর্ণবকে টেনে সরিয়ে দিল। নিচে তাকাবেন না। তারপর সে কুয়োর চারপাশে ছাই ছড়াতে লাগল। ভেতর থেকে তখন ভয়ঙ্কর চিৎকার, যেন কেউ জ্বলছে। কিছুক্ষণ পর সব থেমে গেল। তৃষা কাঁদতে কাঁদতে বলল, শুভ। হরিনাথ ধীরে মাথা নাড়ল। ও আর নেই। অর্ণব স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। এটা কি জিনিস? বৃদ্ধ ফিসফিস করে বলল, ও মানুষ নয়, ও প্রতিশোধ। নয়। হরিনাথ তাদের নিয়ে বাড়ির পেছনের একটা ছোট ঘরে গেল। ঘর ভর্তি পুরনো মন্ত্র লেখা কাগজ, মাটিতে আঁকা অদ্ভুত চিহ্ন। হরিনাথ বলল, নন্দিতাকে যখন কুয়োতে ফেলা হয় তখন ও মরেনি। 3 দিন ধরে ও সাহায্য চাইছিল, কেউ বাঁচায়নি। তৃষা কাঁদতে কাঁদতে বলল, তাহলে ও প্রতিশোধ নিচ্ছে? হ্যাঁ, কিন্তু ও শুধু তাদের নেয় যারা ওর ডাক শোনে। অর্ণব জিজ্ঞেস করল, এটাকে থামানো যাবে না? হরিনাথ চুপ করে গেল। তারপর বলল, একটাই উপায় আছে। কি? যে মানুষ নিজের ইচ্ছায় কুয়োতে নামবে ও তাকে ছেড়ে দেবে। মানে, কেউ যদি নন্দিতার আত্মাকে মুক্তি দেয়। বৃদ্ধের কথা শেষ হওয়ার আগেই বাইরে ঝড় শুরু হলো। বাড়ির সব দরজা একসঙ্গে ধাক্কা খেতে লাগল। আর সেই সঙ্গে ভেসে এল একটা কণ্ঠস্বর, অর্ণব। 10 অর্ণবও বুঝতে পারছিল গলাটা এবার তৃষার। কিন্তু তৃষা তো তার পাশেই দাঁড়িয়ে। হঠাৎ তৃষা কাঁপতে শুরু করল। তার চোখ ফাঁকা হয়ে যাচ্ছে। সে ধীরে বলল, ও আমাকে দেখতে বলছে। তারপর সে দরজার দিকে হাঁটতে লাগল। অর্ণব তাকে আটকাল। না। তৃষা হঠাৎ অন্য গলায় বলল, আমাকে কেন ফেলে দিয়েছিল? গলাটা আর তৃষার নয়, মেয়েলি, ঠান্ডা, অস্বাভাবিক। হরিনাথ মন্ত্র পড়তে শুরু করল। ঘরের চারপাশের প্রদীপগুলো একসঙ্গে নিভে গেল। অন্ধকার। তারপর কানের কাছে ফিসফিস, তোমরাও আমাকে ছেড়ে যাবে? অর্ণবের শরীর জমে গেল। অন্ধকারে সে একটা মুখ দেখতে পেল। চোখহীন, কিন্তু মুখে অদ্ভুত দুঃখ। ভয় নয়, দুঃখ। 11 হঠাৎ বিদ্যুতের ঝলকানিতে পুরো ঘর আলোকিত হল। তৃষা মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে। আর তাদের সামনে দাঁড়িয়ে নন্দিতা। তার শরীর ভেজা, চুল থেকে জল পড়ছে, চোখের জায়গায় অন্ধকার গর্ত। কিন্তু তার গলায় কান্না। আমি বাঁচতে চেয়েছিলাম, অর্ণব কাঁপা গলায় বলল।
তোমাকে আমরা সাহায্য করব। নন্দিতা ধীরে মাথা তুলল। অনেক দেরি হয়ে গেছে। তারপর সে আঙুল তুলে কুয়োর দিকে দেখাল। ওখানে এখনও আমার হাড় আছে। হরিনাথ ফিসফিস করে বলল, যদি ওর দেহ সৎকার করা যায় তাহলে হয়তো। কথা শেষ হওয়ার আগেই নন্দিতা হঠাৎ বিকৃত হয়ে গেল। তার মুখ ভয়ঙ্কর হয়ে উঠল। কিন্তু তোমরা সবাই মিথ্যাবাদী। ঘরের দেয়াল কাঁপতে লাগল। তৃষা হঠাৎ বাতাসে ভেসে উঠল। সে চিৎকার করছে। অর্ণব মরিয়া হয়ে তাকে ধরতে গেল। নন্দিতা চিৎকার করল, আমাকে একা রেখেছিল। অর্ণব বুঝতে পারছিল সময় শেষ হয়ে আসছে। সে দৌড়ে কুয়োর দিকে গেল। হরিনাথ পিছন থেকে চিৎকার করল, না, গেলে ফিরবেন না। কিন্তু অর্ণব থামল না। সে কুয়োর ভেতরে নামতে শুরু করল। পিচ্ছিল দেওয়াল, অন্ধকার। নিচে নেমে সে পচা জলের গন্ধ পেল। তার টর্চের আলোয় ধীরে ধীরে কিছু দেখা গেল। একটা কঙ্কাল, গলায় লাল পুঁতির হার, আর তার পাশে শুভর মৃতদেহ। অর্ণব শিউরে উঠল। ঠিক তখনই পিছনে শব্দ। সে ঘুরে দেখল নন্দিতা দাঁড়িয়ে। এবার তার চোখ আছে, ছোট্ট মেয়ের মতো, দুঃখ ভরা। আমাকে কেন বাঁচালে না? অর্ণব ধীরে বলল, আমি তখন ছিলাম না। নন্দিতা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, তাহলে এখন আমাকে মুক্তি দাও। 13 অর্ণব কঙ্কালটা তুলে নিল। উপরে তখন ঝড় আরও বেড়েছে। কুয়োর ওপরে দাঁড়িয়ে হরিনাথ আর তৃষা কাঁদছে। অর্ণব কষ্টে ওপরে উঠল। কঙ্কালটা মাটিতে রাখতেই চারদিকে অদ্ভুত নীরবতা নেমে এল। হরিনাথ আগুন জ্বালাল, মন্ত্র পড়তে লাগল। নন্দিতা ধীরে ধীরে তাদের সামনে দেখা দিল। এবার আর ভয়ঙ্কর নয়, একটা ক্লান্ত মেয়ে। সে তৃষার দিকে তাকিয়ে মৃদু হাসল, ধন্যবাদ। তারপর অর্ণবের দিকে তাকাল। এবার আমি বাড়ি যাব। আগুনের শিখা হঠাৎ উঁচু হয়ে উঠল, আর তার সঙ্গে নন্দিতার শরীর ধীরে ধীরে মিলিয়ে গেল। বাতাস থেমে গেল, ঝড় থেমে গেল। সব শান্ত। 14 ভোর হল। হেদ্রবনের জঙ্গল দিয়ে প্রথম সূর্যের আলো ঢুকল। জমিদার বাড়িটা যেন আগের চেয়ে আরও পুরনো লাগছিল। হরিনাথ উঠোনে বসেছিল। অর্ণব বলল, সব শেষ? বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলল, হয়তো। তৃষা ফিসফিস করে বলল, শুভকে আমরা ফিরিয়ে আনতে পারলাম না। অর্ণব চুপ করে রইল। তারপর তারা বাড়ি ছাড়ার জন্য বেরিয়ে পড়ল। ফটকের কাছে এসে অর্ণব একবার পিছনে তাকাল। দোতলার ভাঙা বারান্দায় একটা মেয়ে দাঁড়িয়ে, সাদা পোশাক, শান্ত মুখ। সে মৃদু হাসল, তারপর অদৃশ্য হয়ে গেল। 15-2 মাস পরে অর্ণব কলকাতায় ফিরে রিপোর্ট প্রকাশ করল না। কেউ বিশ্বাস করত না। কিন্তু মাঝে মাঝে গভীর রাতে সে একটা শব্দ শুনতে পায়, খিলখিল হাসি। আর কখনো কখনো মোবাইলের স্ক্রিনে 1 সেকেন্ডের জন্য ভেসে ওঠে ভেজা চুলের একটা মেয়ে। সে শুধু তাকিয়ে থাকে, চুপচাপ, যেন কিছু বলতে চায়। একদিন তৃষা ফোন করে বলল, তুই কি এখনও ওকে দেখিস? অর্ণব অনেকক্ষণ চুপ থেকে বলল, হ্যাঁ। ও কি চায়? অর্ণব জানালার বাইরে তাকাল। আকাশে পূর্ণিমা উঠেছে। তারপর খুব আস্তে বলল, হয়তো ও এখনও একা। বন্ধুরা, শেষ হলো আজকের গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন। আর আমাদের চ্যানেলে নতুন না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নতুন নতুন গল্প শোনার জন্য। আজকের মতো এখানেই রাখছি। পরের দিন দেখা যাচ্ছে একটা ধামাকাদার নতুন গল্পের সাথে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই রূপমের স্টোরি লাইন শুনতে থাকুন। ধন্যবাদ।